আসসালামু আলাইকুম, স্বাগতম ওয়ার্ল্ডকাস্ট সংবাদে। আমি মোহাম্মদ রায়হান আজকের সব আন্তর্জাতিক খবর নিয়ে হাজির হয়েছি। শুরুতেই জানিয়ে দিব সংবাদ শিরোনাম, তারপর বিস্তারিত। কারাকাসে বিস্ফোরণ, যুক্তরাষ্ট্রকে দায়ী করে জরুরি অবস্থা ঘোষণা ভেনেজুয়েলার। ইউক্রেনের 1%-এরও কম ভূখণ্ড দখল করতে গিয়ে 4 লাখ সেনা হারাল রাশিয়া। লাতিন আমেরিকায় যুদ্ধের আগুন। ইরানের সঙ্গে সম্ভাব্য যুদ্ধে নিজেদের সক্ষমতা নিয়ে উদ্বিগ্ন খোদ ইসরায়েলি। নববর্ষে প্রাণঘাতী ড্রোন হামলায় 20 জন নিহতের ঘটনায় ইউক্রেন দায়ী, রাশিয়া। আসসালামু আলাইকুম, স্বাগতম জানাচ্ছি ওয়ার্ল্ডকাস্ট সংবাদে। আমি মোহাম্মদ রায়হান। এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম, এবার বিস্তারিত। শুরুতেই আমরা নজর রাখব আন্তর্জাতিক অঙ্গনের সবচেয়ে চাঞ্চল্যকর খবরটির দিকে, যা লাতিন আমেরিকার রাজনীতিতে বড়সড় কম্পন সৃষ্টি করেছে। ভেনেজুয়েলার রাজধানী কারাকাসে বহয়ক এক বিস্ফোরণের ঘটনা ঘটেছে, আর এই ঘটনাকে কেন্দ্র করে দেশটির সরকার সরাসরি জরুরি অবস্থা জারি করেছে। তবে বিষয়টি শুধুমাত্র একটি সাধারণ দুর্ঘটনা বা বিস্ফোরণের মধ্যে সীমাবদ্ধ নেই, বরং এর রাজনৈতিক ডালপালা ছড়িয়ে পড়েছে অনেক দূর পর্যন্ত। ভেনেজুয়েলার প্রেসিডেন্ট নিকোলাস মাদুরো এবং তার প্রশাসন এই ঘটনার জন্য সরাসরি যুক্তরাষ্ট্রকে দায়ী করেছেন, যা দুই দেশের মধ্যকার দীর্ঘদিনের তিক্ত সম্পর্ককে যেন নতুন করে উস্কে দিয়েছে। কারাকাসের এই বিস্ফোরণটি মূলত দেশটির কৌশলগতভাবে অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি স্থাপনায় ঘটেছে বলে জানা যাচ্ছে, যার ফলে রাজধানীর বিস্তীর্ণ এলাকা বিদ্যুৎহীন হয়ে পড়ে এবং জনজীবনে নেমে আসে চরম বিপর্যয়। স্থানীয় সূত্রগুলো বলছে বিস্ফোরণের তীব্রতা এতটাই বেশি ছিল যে কয়েক কিলোমিটার দূর থেকেও এর কম্পন অনুভূত হয়েছে এবং আকাশে কুণ্ডলী পাকানো কালো ধোঁয়া দেখা গেছে দীর্ঘক্ষণ। ভেনেজুয়েলার সরকারের দাবি, এটি কোনো যান্ত্রিক ত্রুটি নয়, বরং এটি একটি পরিকল্পিত অন্তর্ঘাত বা স্যাবোটাজ, যার মূল পরিকল্পনা করা হয়েছে ওয়াশিংটনে। যদিও যুক্তরাষ্ট্রের পক্ষ থেকে এখন পর্যন্ত এই অভিযোগের বিষয়ে আনুষ্ঠানিক কোনো কড়া প্রতিক্রিয়া বা দায় স্বীকারের প্রশ্নই আসে না, তবু আন্তর্জাতিক সম্পর্ক বিশ্লেষকরা মনে করছেন ভেনেজুয়েলার ওপর থাকা মার্কিন নিষেধাজ্ঞা এবং তেলের বাজার নিয়ন্ত্রণ নিয়ে যে স্নায়ুযুদ্ধ চলছে, এই অভিযোগ তারই একটি অংশ হতে পারে। জরুরি অবস্থা জারির ফলে কারাকাসের রাস্তায় সেনাবাহিনীর টহল জোরদার করা হয়েছে এবং সাধারণ নাগরিকদের চলাচলে বেশ কিছু বিধিনিষেধ আরোপ করা হয়েছে, যা নিয়ে জনমনে আতঙ্ক বিরাজ করছে। আপনারা যারা নিয়মিত আন্তর্জাতিক রাজনীতির খবর রাখেন, তারা জানেন যে ভেনেজুয়েলার অর্থনীতি এমনিতেই ধুঁকছে, তার উপর এমন একটি ঘটনা এবং তৎপরবর্তী জরুরি অবস্থা দেশটির সাধারণ মানুষের ভোগান্তি আরও বাড়িয়ে দেবে বলেই আশঙ্কা করা হচ্ছে। এই পরিস্থিতির ওপর আমরা নজর রাখছি। আপনাদের কি মনে হয়, এটা কি আসলেই কোনো বিদেশি ষড়যন্ত্র নাকি অভ্যন্তরীণ অব্যবস্থাপনা? কমেন্ট করে আমাদের জানাতে পারেন। এবার দৃষ্টি ফেরানো যাক পূর্ব ইউরোপের রণাঙ্গনের দিকে, যেখানে রাশিয়া এবং ইউক্রেনের যুদ্ধ এক দীর্ঘস্থায়ী এবং রক্তক্ষয়ী রূপ নিয়েছে। সম্প্রতি প্রকাশিত একটি গোয়েন্দা প্রতিবেদন এবং সমরবিদদের বিশ্লেষণ থেকে যে তথ্য বেরিয়ে এসেছে তা শুনলে যে কেউ চমকে উঠতে বাধ্য। প্রতিবেদনে দাবি করা হচ্ছে, ইউক্রেনে বিশেষ সামরিক অভিযান শুরুর পর থেকে এখনও পর্যন্ত রাশিয়া তাদের প্রায় 4 লাখ সেনা সদস্যকে হারিয়েছে, অথচ এই বিশাল ত্যাগের বিনিময়ে তারা ইউক্রেনের মোট ভূখণ্ডের 1%-এরও কম এলাকা নতুন করে তাদের নিয়ন্ত্রণে নিতে পেরেছে। এই পরিসংখ্যানটি যুদ্ধের ভয়াবহতা এবং কৌশলগত অসারতাকে খুব স্পষ্ট করে তুলে ধরে। 4 লাখ সেনা হতাহত হওয়া, যার মধ্যে নিহত এবং গুরুতর আহত উভয়ই অন্তর্ভুক্ত, আধুনিক যুদ্ধের ইতিহাসে একটি বিশাল সংখ্যা। সমর বিশেষজ্ঞরা বলছেন, যুদ্ধের শুরুতে রাশিয়া যে দ্রুতগতির বিজয়ের আশা করেছিল তা বাস্তবে ঘটেনি, বরং এটি একটি দীর্ঘমেয়াদী অ্যাট্রিবিউশন ওয়ার বা ক্ষয়িষ্ণু যুদ্ধে পরিণত হয়েছে। মাত্র 1%-এরও কম ভূখণ্ড দখলের জন্য এত বিশাল জনবল হারানো রাশিয়ার সামরিক সক্ষমতা এবং ভবিষ্যতে তাদের জনমিতির ওপর কী প্রভাব ফেলবে তা নিয়ে খোদ রাশিয়ার ভেতরেই এখন মৃদু গুঞ্জন শুরু হয়েছে। বিশেষ করে বাখমুত বা আভদিপকার মতো ছোট শহরগুলো দখল করতে গিয়ে যে পরিমাণ রসদ এবং প্রাণহানি হয়েছে তা কৌশলগতভাবে কতটা যৌক্তিক ছিল তা নিয়ে প্রশ্ন উঠছে। অন্যদিকে ইউক্রেন পশ্চিমা বিশ্বের সহায়তায় তাদের প্রতিরক্ষা ব্যবস্থা শক্তিশালী করে তুলেছে, যার ফলে রাশিয়ার অগ্রগতি প্রতি ইঞ্চিতে বাধার সম্মুখীন হচ্ছে। এই যুদ্ধে ড্রোন প্রযুক্তি এবং আর্টিলারির ব্যবহার এতটাই বেড়েছে যে সম্মুখ লড়াইয়ে সেনাদের টিকে থাকা প্রায় অসম্ভব হয়ে পড়ছে। এই প্রতিবেদনটি যদি সঠিক হয়, তবে এটি প্রমাণ করে যে আধুনিক যুগে শুধুমাত্র বিশাল সেনাবাহিনী দিয়ে অন্য দেশ দখল করা কতটা কঠিন এবং ব্যয়বহুল। এই যুদ্ধের ফলে বিশ্ব অর্থনীতিতে যে প্রভাব পড়েছে তা আমরা সবাই অনুভব করছি, কিন্তু এই 4 লাখ পরিবারের যে ক্ষতি হলো তা কি কোনোভাবে পূরণ করা সম্ভব? এই যুদ্ধের ভবিষ্যৎ আসলে কোন দিকে যাচ্ছে বলে আপনারা মনে করেন?
রাশিয়া ইউক্রেন বা মধ্যপ্রাচ্যের সংঘাতের মধ্যেই নতুন করে যুদ্ধের দামামা বেজে উঠছে লাতিন আমেরিকায়, যা বিশ্ব নেতাদের কপালে চিন্তার ভাঁজ ফেলেছে। কারাকাসের বিস্ফোরণের রেশ কাটতে না কাটতেই পুরো লাতিন আমেরিকা জুড়ে এক ধরনের অস্থিরতা এবং যুদ্ধের আবহ তৈরি হয়েছে। বিশেষ করে ভেনেজুয়েলা এবং গায়ানার মধ্যকার দীর্ঘদিনের সীমানা বিরোধ, যা এসেকিবো অঞ্চল নিয়ে, তা এখন চরম উত্তেজনায় রূপ নিয়েছে। এই অঞ্চলটি খনিজ তেল এবং প্রাকৃতিক সম্পদে ভরপুর, আর এই সম্পদের নিয়ন্ত্রণ নিয়েই মূলত বিবাদ। ভেনেজুয়েলা সম্প্রতি একটি গণভোট আয়োজন করে এই অঞ্চলটিকে নিজেদের মানচিত্রে অন্তর্ভুক্ত করার ঘোষণা দিয়েছে, যা গায়ানা তো বটেই, প্রতিবেশী ব্রাজিল এবং কলম্বিয়াকেও সতর্ক অবস্থানে যেতে বাধ্য করেছে। ব্রাজিল সীমান্তে তাদের সামরিক উপস্থিতি বাড়িয়েছে এবং যুক্তরাষ্ট্র গায়ানার সমর্থনে যৌথ সামরিক মহড়ার আয়োজন করেছে। একেই আমরা শিরোনামের উল্লেখ করেছি লাতিন আমেরিকায় যুদ্ধের আগুন হিসেবে। যদি এই অঞ্চলে সত্যিই পুরোদমে যুদ্ধ শুরু হয়, তবে তা শুধুমাত্র দুটি দেশের মধ্যে সীমাবদ্ধ থাকবে না, এর সঙ্গে জড়িয়ে যাবে বিশ্বের পরাশক্তিগুলো। একদিকে রাশিয়া ও চীন ভেনেজুয়েলার মিত্র হিসেবে পরিচিত, অন্যদিকে গায়ানার পাশে দাঁড়িয়েছে যুক্তরাষ্ট্র ও যুক্তরাজ্য। ফলে এটি আরেকটি প্রক্সি যুদ্ধের ক্ষেত্র বা ব্যাটেল গ্রাউন্ডে পরিণত হতে পারে। লাতিন আমেরিকার ইতিহাস ঘাটলে দেখা যায় এই অঞ্চলটি গত কয়েক দশক ধরে বড় কোনো আন্তঃরাষ্ট্রীয় যুদ্ধ দেখেনি, কিন্তু বর্তমান পরিস্থিতি সেই শান্তির রেকর্ড ভেঙে দিতে পারে। সাধারণ মানুষ যারা ইতিমধ্যেই মুদ্রাস্ফীতি এবং দারিদ্র্যের সঙ্গে লড়াই করছে, তারা যুদ্ধের এই আশঙ্কায় ভীত সন্ত্রস্ত। আন্তর্জাতিক সম্প্রদায় বারবার সব পক্ষকে সংযত থাকার আহ্বান জানালেও সামরিক উস্কানি থামছে না। যুদ্ধের এই আগুন কি কূটনীতির মাধ্যমে নেভানো সম্ভব হবে, নাকি লাতিন আমেরিকাও হয়ে উঠবে আরেকটি সংঘাতপূর্ণ অঞ্চল? আমরা নিয়মিত এই আপডেটগুলো আপনাদের কাছে পৌঁছে দেব, তাই আমাদের চ্যানেলে সাবস্ক্রাইব করে বেল আইকনটি চেপে রাখুন, যাতে কোনো গুরুত্বপূর্ণ খবর মিস না হয়। এবার আমরা আলোচনা করব মধ্যপ্রাচ্যের অন্যতম শক্তিশালী সামরিক শক্তি ইসরায়েলের একটি অভ্যন্তরীণ শঙ্কার বিষয় নিয়ে, যা সম্প্রতি বিভিন্ন আন্তর্জাতিক গণমাধ্যমে উঠে এসেছে। খবরটি হল, ইরানের সঙ্গে যদি সরাসরি বা সর্বাত্মক যুদ্ধ বাধে, তবে সেই পরিস্থিতি মোকাবিলার সক্ষমতা নিয়ে খোদ ইসরায়েলের সামরিক এবং নিরাপত্তা বিশ্লেষকরাই এখন উদ্বেগ প্রকাশ করছেন। এতদিন ধরে ইসরায়েলের প্রতিরক্ষা ব্যবস্থা, বিশেষ করে তাদের আয়রন ডোম এবং বিমান বাহিনীর সক্ষমতা নিয়ে বিশ্বজুড়ে এক ধরনের মিথ বা উচ্চ ধারণা ছিল। কিন্তু সাম্প্রতিক সময়ে হামাস এবং হিজবুল্লার সাথে সংঘাতে ইসরায়েলি ডিফেন্স ফোর্স বা আইডিএফের যে অভিজ্ঞতা হয়েছে, তা তাদের নতুন করে ভাবতে বাধ্য করছে। বিশ্লেষকরা বলছেন, ইরান কোনো ছোট বা বিচ্ছিন্ন মিলিশিয়া গোষ্ঠী নয়। তাদের হাতে রয়েছে হাজার হাজার দূরপাল্লার ব্যালিস্টিক মিসাইল, ড্রোন এবং একটি বিশাল প্রক্সি নেটওয়ার্ক, যা পুরো মধ্যপ্রাচ্য জুড়ে বিস্তৃত। ইসরায়েলের অভ্যন্তরীণ রিপোর্টে আশঙ্কা করা হচ্ছে যে যদি ইরান একাধিক ফ্রন্ট থেকে, যেমন লেবানন, সিরিয়া, ইয়েমেন এবং ইরাক থেকে একযোগে আক্রমণ শুরু করে, তবে ইসরায়েলের আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা বা এয়ার ডিফেন্স সিস্টেম স্যাচুরেটেড বা অকার্যকর হয়ে পড়তে পারে। হাজার হাজার রকেট একসঙ্গে ধেয়ে আসলে তা ঠেকানো পৃথিবীর যে কোনো প্রতিরক্ষা ব্যবস্থার জন্যই কঠিন। এছাড়া দীর্ঘমেয়াদী যুদ্ধের জন্য যে পরিমাণ গোলাবারুদ, রিজার্ভ সৈন্য এবং অর্থনৈতিক স্থায়িত্ব প্রয়োজন, তা নিয়েও প্রশ্ন উঠছে। ইসরায়েলি জনগণের মধ্যেও এই নিয়ে উদ্বেগ বাড়ছে, কারণ একটি সর্বাত্মক যুদ্ধ মানেই জনজীবনের স্বাভাবিকতা নষ্ট হওয়া এবং অর্থনীতির ধস। যুক্তরাষ্ট্র তাদের প্রধান মিত্র হলেও বর্তমান বৈশ্বিক পরিস্থিতিতে আমেরিকা কতটা সরাসরি এই যুদ্ধে জড়াবে, তা নিয়েও অনিশ্চয়তা রয়েছে। নিজেদের সক্ষমতা নিয়ে এই আত্মজিজ্ঞাসা বা উদ্বেগ প্রমাণ করে যে যুদ্ধের ময়দানের বাস্তবতা আর কাগজে কলমে সামরিক শক্তির হিসেব সব সময় এক হয় না। এই পরিস্থিতি মধ্যপ্রাচ্যের রাজনীতিকে কোন দিকে মোড় দেওয়াবে, সেটাই এখন দেখার বিষয়। সব শেষে আমরা ফিরে যাব রাশিয়া ইউক্রেন যুদ্ধের আরেকটি মর্মান্তিক অধ্যায়ে, যা ঘটেছে ইংরেজি নববর্ষের ঠিক শুরুতেই। নতুন বছর মানেই উৎসব, আনন্দ আর নতুন আশা, কিন্তু রাশিয়ার বেলগরদ এবং সংলগ্ন অঞ্চলের বাসিন্দাদের জন্য এই নববর্ষ এসেছে মৃত্যুর বার্তা নিয়ে। রাশিয়ার পক্ষ থেকে দাবি করা হয়েছে যে নববর্ষের উৎসবে মেতে থাকা সাধারণ নাগরিকদের লক্ষ্য করে ইউক্রেন ভয়াবহ ড্রোন এবং মিসাইল হামলা চালিয়েছে, যার ফলে অন্তত ২০ জন নিহত হয়েছে এবং শতাধিক মানুষ আহত হয়েছে। এই ঘটনাকে রাশিয়া সরাসরি সন্ত্রাসী হামলা হিসেবে অভিহিত করেছে এবং এর জন্য কিয়েভকে দায়ী করে কঠোর প্রতিশোধের হুঁশিয়ারি দিয়েছে।
রাশিয়ার প্রতিরক্ষা মন্ত্রণালয় জানিয়েছে ইউক্রেন ইচ্ছাকৃতভাবে জনবহুল এলাকা এবং শহরের কেন্দ্রস্থল লক্ষ্য করে ক্লাস্টার মিউনিশন বা গুচ্ছ বোমা ব্যবহার করেছে, যাতে সর্বোচ্চ প্রাণহানি ঘটানো যায়। অন্যদিকে ইউক্রেন সাধারণত রাশিয়ার ভূখণ্ডের ভেতরে হামলার দায় সরাসরি স্বীকার করে না, তবে তাদের সামরিক সূত্রগুলো ইঙ্গিত দেয় যে তারা রাশিয়ার সামরিক স্থাপনা লক্ষ্য করেই হামলা চালায় এবং বেসামরিক হতাহতের ঘটনাগুলো রাশিয়ার আকাশ প্রতিরক্ষা ব্যবস্থার ভুলের কারণে ঘটতে পারে। তবে কারণ যাই হোক না কেন, নববর্ষের দিনে এমন প্রাণহানি সাধারণ মানুষের মনে গভীর ক্ষতের সৃষ্টি করেছে। এই ঘটনাটি যুদ্ধের তীব্রতাকে আরও বাড়িয়ে দিয়েছে এবং দুই পক্ষের মধ্যে বিশ্বাসের জায়গাটি পুরোপুরি ধ্বংস করে দিয়েছে। মস্কো ইতিমধ্যেই জাতিসংঘের নিরাপত্তা পরিষদে এই বিষয়টি উত্থাপন করেছে এবং আন্তর্জাতিক সম্প্রদায়ের কাছে ইউক্রেনের এই কর্মকাণ্ডের নিন্দা জানানোর আহ্বান জানিয়েছে। অন্যদিকে ইউক্রেনের শহরগুলোতেও রাশিয়ার পাল্টা হামলা অব্যাহত রয়েছে। পাল্টাপাল্টি এই হামলায় প্রতিনিয়ত ঝরে যাচ্ছে নিরীহ প্রাণ, ধ্বংস হচ্ছে ভবিষ্যৎ প্রজন্ম। এই ২০ জনের মৃত্যু আবারও আমাদের মনে করিয়ে দেয় যে যুদ্ধ কোনো উৎসব বা দিনক্ষণ মানে না, এর নির্মমতা সব সময় সমান।